মনোমুগ্ধকর পরিবেশ, শীতল বাতাস, মেজাজটা ফুরফুরে লাগছে। যাত্রা দিঘির পাড়ে আসলে বিষণ্ণ মন নিমেষেই ভালো হয়ে যায়। আজ 1 সপ্তাহ থেকে মনটা খুবই বিষণ্ণ। 1 সপ্তাহ হয়েছে দাদি মারা গিয়েছে। দাদির কথা মনে হলেই আমি যাত্রা দিঘির পাড়ে চলে আসি। এই যাত্রা দিঘির পাশে একটা চপের দোকান আছে। আমি প্রায় বিকালে দাদির জন্য চপ নিয়ে যেতাম। এই দোকানের চপ দাদির ভীষণ পছন্দের ছিল। আমি অমলেশ সেন, থাকি এই খুন্তিপুর গ্রামেই। বেশ কিছুদিন ধরে একটা কাজ খুঁজছি। টাকার অভাবে দাদির চিকিৎসাই করাতে পারিনি। কি করে করাবো? পরিবারে যে আয় রোজগার করে সেই তো অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। বলছিলাম আমার বাবার কথা। 6 মাস ধরে বাবা অসুস্থ, তার চিকিৎসা ঠিকমতো করানো হচ্ছে না। দিঘির পাড়ে বেশ কিছুক্ষণ বসে আকাশ কুসুম চিন্তাভাবনা করে আমি যাত্রা দিঘির পাশের চপের দোকানে চলে এলাম। বড্ড চোর হয়েছিস রে তুই। এভাবে যদি সব চপ তুই একাই সাবার করিস তাহলে আমি কাস্টমারদের কি দেবো বল? দোকানদার হরণ কাকা পিচি ছেলে অর্ককে বেশ বকাঝকা করছে। কি গো হরণ কাকা, কিছু হয়েছে? আর বলিস নে, এই বুঝকে আমার ব্যবসার লাল বাতি জ্বালিয়ে দেবে। একাই 50টা চপ খেয়ে ফেলেছে। কি বলো? অবশ্য এতে অবাক হওয়ার তেমন কিছু নেই। তোমার দোকানের চপের তো তুলনা হয় না। ছোট মানুষ ভুল করে খেয়েছে। তা আমি তো বলিস নি, আমার দোকানে চপ খেতে মৃত মানুষরা এখানে এসে ভিড় করে। এটা একটু বেশি হয়ে গেল না কাকা? বেশি কি রে, সত্যিই বলছি। সে যাই হোক, দাও দাও আমাকে 4-5টা গরম গরম চপ দাও তো ভেজে। গিয়ে বল, আমি দিচ্ছি। হরণ কাকা গরম তেলে চপ ভেজে আমার সামনে এনে দিল। চপ দেখে আমার আর তর্স হইল না। গরম চপ ধরে খাওয়া শুরু করলাম। হা হা, কি স্বাদ এই চপের! এই চপের জন্য মরেও আবার তোমার দোকানে আসতে হবে। বেশ, তাহলে তো তোকে মরতে হয়। আমার কথা প্রতি উত্তরে হরণ কাকা বিড়বিড় করে কি যেন বলছে, তা বুঝে উঠতে পারিনি। তবে পরক্ষণে কাকা যা বলে উঠল তার জন্যই আমি অপেক্ষায় ছিলাম। না, এই অর্ককে নিয়ে আর বাঁচছি না। ওর জায়গায় আমার অন্য কাউকে কাজে নিতে হবে। দোকানে দিনে রাতে ভিড় জমে যায়। এই পুচকে ছেলের দ্বারা এত কাস্টমার সামলানো যাবে না। হরণ কাকার কথা শুনে আমি তার কাছে ছুটে এলাম, কিন্তু কথাটা যে কীভাবে বলবো তা নিয়ে বেশ ইতস্তত বোধ করছিলাম। আগে কাকা, একটা কথা ছিল। কি রে, এমন আমদামদা কি করছিস রে? কিছু বলবি? বলছিলাম কাকা, অর্ককে কাজ থেকে ছাঁটাই করলে তো তোমার ওর জায়গায় আরেকজন কর্মচারী নিতে হবে। তা তো নিতে হবেই। কাকা, না আমার একটা বড্ড কাজের প্রয়োজন। যদি কিছু মনে না করো তাহলে অর্কর জায়গায় আমাকে কাজে নিও। ঠিক আছে, তবে তোর তো তেমন কোনো অভিজ্ঞতা নেই। তুই এক কাজ কর, দিনে রাতে আমার দোকানে কাজ করিস। রাতেও কি তোমার দোকান খোলা থাকে নাকি? রাতেই তো আমার কাস্টমার বেশি হয়, কি বলিস? হরণ কাকার কথায় আমি অবাক না হয়ে পারছি না। রাতের বেলায় এই চপের দোকান খোলা থাকে, কিন্তু এত রাতে চপ কিনতে আসবে কে? সে যাই হোক, এত কিছু ভেবে আমার কোনো কাজ নেই। একটা কাজ যে পেয়েছি এই অনেক। আমি দোকান থেকে কাকার কাজ দেখতে লাগলাম। মানুষ যে এত মিথ্যা বলতে পারে তা হরণ কাকাকে না দেখলে বোঝা যায় না। হরণ কাকা বলেছে দোকানে নাকি রাতের বেলা কাস্টমার বেশি থাকে, কিন্তু সন্ধ্যার পর তো আর কোনো কাস্টমারই এলো না। এখন রাত আনুমানিক 10টা বাজছে। সন্ধ্যা 6টার পর আর কোনো কাস্টমার নেই দোকানে। আমি বেঞ্চে বসে ঝিমোচ্ছিলাম।
আর তখনই হরণ কাকা হন্তদন্ত হয়ে বলে উঠল, অমলেশ, শিগগিরই গরম গরম চপ ভাজ, একটু পরেই রাতের কাস্টমার আসা শুরু করবে। হরণ কাকার দ্বারা পেয়ে আমি চপ ভাজতে চলে এলাম। ঢুলু ঢুলু চোখে চপ ভাজছি। সারাদিন অনেক কাজ করা হয়েছে। আমার কাজে হরণ কাকা বেশ খুশি। অর্কর থেকে আমাকে 500 টাকা বাড়িয়ে দিবে বলে আশ্বস্ত করেছে। তাই কাজের প্রতি আগ্রহ আমার আকাশ ছোঁয়া। ঘুমকে প্রশ্রয় না দিয়ে বেশ কিছু চপ ভেজে নিলাম। তারপর আগের মতো বেঞ্চে বসে কাস্টমারের অপেক্ষা করতে লাগলাম। যেহেতু আগে থেকেই আমার চোখে ঘুম এসে ভর করেছে, তাই বেঞ্চে মাথা রেখেই ঘুম দিলাম। হঠাৎ হরণ কাকা চিৎকার দিয়ে বলে ওঠে, ওরে গর্ধব, উঠে দাঁড়া, শিগগিরই চপ ভেজে নিয়ে আয়, ওরা চলে এসেছে। হরণ কাকার চোখে মুখে আনন্দ ঝলমল করছে। আর তখনই একটা পরিচিত কণ্ঠস্বর আমার কানে ভেসে এলো। হরণ, তাড়াতাড়ি চাপ ভাই যা দে। এই চাপের লাইগা মরার পরেও তোর দোকানের আশেপাশে ঘুর ঘুর করি। আমি দোকানের সামনে আমার দাদিকে দেখে চমকে উঠি, যে কিনা 1 সপ্তাহ আগেই মারা গেছে। কি দাদি, তুমি? কিন্তু কি করে সম্ভব? তুমি তো সেই 1 সপ্তাহ আগে মারা গেছো। অমলেশ, তুই এখানে? তোর নাতনিকে দোকানে কাজে রেখেছি, নতুন হলেও ভালো চপ ভাজতে পারে। দে অমলেশ, আমারে গরম গরম চা পাইন না দে। চপের ঘ্রাণে আমার খিদা বাইরা গেছে। আমি কি করব বুঝে উঠতে পারছি না। আমার দাদি একজন মৃত মানুষ, সে কোনোভাবেই আমার কাছে চপ চাইতে পারে না। কি রে, খাড়াইয়া আসোস কেন? দিবি না? তুই আমারে সব দিবি না? তাইলে মর। এই বলে দাদি তার হাত লম্বা করে আমার গলা চেপে ধরে। আমি ভয় ও যন্ত্রণায় ছটফট করতে থাকি, চিৎকার দিয়ে উঠি। চোখ মেলে আমি দোকানে হরণ কাকাকে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখি। সে একদম আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার দিকে ঝুঁকে আছে। আমি তাকে দেখে চমকে উঠি। কি রে, দুঃস্বপ্ন দেখেছিস? হ্যাঁ। হঠাৎ আমি হরণ কাকার পিছনে তাকাই, আর তারপর যা দেখি তা দেখে আবার আমি চোখকেও বিশ্বাস করতে পারছি না। ভয় ও বিস্ময় আমার চোখ কপালে উঠে যায়। আমার দাদি হরণ কাকার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। আমাকে ভয় পেতে দেখে হরণ কাকা বলে ওঠে, বলেছিলাম না, আমার দোকানে চপ খাওয়ানোর লজ্ঞা মরা মানুষও চিন্তা হইয়া দোকানে আসে। এইবার বিশ্বাস করছস তো? হরণ কাকা আমার সামনে থেকে সরে দাঁড়ায়, আর তারপর আমি একে একে অনেক মৃত মানুষকে দেখতে পাই। এই গ্রামেরই বহু আগে মারা গেছে। মৃত মানুষের আত্মারা একে একে বেঞ্চে বসে পড়ে। ভয় আমার গলা শুকিয়ে আসে। আমি জড়সড় হয়ে দাঁড়াই। দাঁড়াই না থাকিয়া তাড়াতাড়ি চপ দে সবাই রে, দেরি হইলে কিন্তু তারা আবার রাইগা যাইবো। আমি কি করবো বুঝে উঠতে পারছি না। আমার সর্বশরীর ঠকঠক করে কাঁপছে, চিন্তা শক্তি লোপ পাচ্ছে। এদিকে আমার চপ দিতে দেরি হওয়ায় সব আত্মারা আমার উপর রেগে আছে। তারা হুঙ্কার ছেড়ে সবাই বলে উঠছে, চপ দে, তাড়াতাড়ি চপ দে ভাইজা। চপ দে, তাড়াতাড়ি চপ ভাই যা দে। মুহূর্তে সব আত্মারা ভয়ঙ্কর, খুবই বিভৎস রূপ ধারণ করে। কারো গলা কাটা, তো কারো চোখের মনি রক্ত লাল, কারো সর্বশরীরে কাটা দাগ, উস্কো খুস্কো চুল, কারো সামনে দাঁত বড় বড়। দেখে জ্ঞান হারানোর উপক্রম। আমি এক দৌড়ে দোকান থেকে বেরিয়ে আসি। পিছনে আমার দাদি আমাকে ডাকছে, অমলেশ, খারা যাইস না, সব দিয়া যা আমারে। যাত্রা ধিগির সব আমার অনেক প্রিয়। আমি পিছনে ফিরে তাকানোর মতো কোনো শক্তি আর সাহসও পেলাম না। যাত্রা দিঘির চপের দোকানে রাতের বেলায় মৃত মানুষের আনাগোনা
এমন জানলে কখনো এই দোকানে আমি কাজ নিতাম না। এখন ভালো ভালো এই দোকানে সীমানা অতিক্রম করলেই হবে। কিন্তু প্রচণ্ড ভয় পাওয়ায় আমার দুপা যেন অবশ হয়ে আছে, জোরে দৌড়ানোর শক্তি পাচ্ছে না। বাড়িতে আর ফেরা হলো না আমার। এই পথেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ে গেলাম। জ্ঞান ফিরতেই আমি আমার সামনে রমেশকে বসে থাকতে দেখি। রমেশ আমার ছোটবেলার বন্ধু। তাকে দেখে অবাক হই। রমেশ আমার অবস্থা বুঝতে পেরে বলে, আজ সকালে মন্দিরে যাওয়ার জন্য বের হয়েছিলাম, পথে তোকে মাটিতে পড়ে থাকতে দেখে বাড়ি নিয়ে এলাম। তোর কি হয়েছে রে বন্ধু? রমেশ চিন্তায় অস্থির হয়ে আছে। আমি তাকে রাতের সব ঘটনা খুলে বললাম। রমেশ শুনে খুবই অবাক। এ কি করে সম্ভব? যাত্রা দিঘির চপের দোকানে রাতের বেলা মৃত আত্মারে ঘুরে বেড়াই? আরে বন্ধু, কাল একটুর জন্য প্রাণে বেঁচে গেছি। জ্ঞান হারানোর পর ওই আত্মারা হয়তো বুঝেছিল আমি মারা গেছি, তাই তারা ফিরে গেছে। কিন্তু আমার এখনো খুব ভয় করছে। ভয় করারই কথা। এখন থেকে তো অরুণ কাকার দোকানে যেতে খুব ভয় করবে রে। তবে এই ব্যাপারটা কতটুকু সত্য তা জানতে হবে আগে। আমি আজই অরুণ কাকার দোকানে যাব। যাত্রা দিঘির চপের দোকানের সামনে আসতে আমার বুকের ভেতরটা ভয়ে লাফিয়ে ওঠে। কাল রাতে এই দোকানে আমার সাথে ঘটে গেছে খুবই বিভৎস ভয়ঙ্কর ঘটনা। অরুণ কাকা ক্যাশে বসে আছে। আমাকে দেখে উদ্গ্রীব হয়ে এসে বলে ওঠে, গোদায় গিয়েছিলি, তোর জন্য আমি অর্ককে ছাঁটাই করেছি, আর তুই দোকান ছেড়ে পালিয়েছিস। আসলে তো তোমার মনে আছে কাকা, কাল রাতে আমার সাথে ঠিক কি কি ঘটেছিল? তোমার কি মনে নেই? না, মানে কি কি বলছিস তুই? আমার কথা শুনে হরণ কাকা আমতা আমতা করে বলতে থাকে, মৃত মানুষগুলো তো তোমার দোকানে আসে কেন কাকা? সবই তো জানিস, কি করব বল। আমার চপ ওরা এতই খেতে পছন্দ করে যে রাত বিরাতে আমার বাড়ির সামনে এসে চপের জন্য কান্না করতে থাকে। আর তাই রাতের বেলা সব মৃত আত্মাদের জন্য আমি দোকান খোলা রাখি। হরণ কাকার কথা শুনে রমেশ রাতের ঘটনাগুলো বিশ্বাস করে। আমি তোমার দোকানে রাতে কাজ করতে পারবো না কাকা, দিনের বেলা শুধু কাজ করব। বেশ, তাই হবে। এই মুহূর্তে একটা কাজের আমার খুব দরকার, আর তাই যাত্রা দিঘির চপের দোকানের কাজটা আর হাতছাড়া করলাম না। এই দোকানে বিপদ আছে, কিন্তু সেটা রাতের বেলা। আমি বিকাল হওয়ার সাথে সাথে বাড়ি ফিরে যাব। বাড়ি থেকে কল এসেছে, আগামীকাল ভৈরবের বন্ধুর বিয়ে। ভৈরবের কাছে কেবল এক রাত ছিল, তাই কোনো রকমে সব কিছু বন্দোবস্ত করে সে নেমে পড়ে গোয়ালপুর কাজী বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 5 ঘন্টার পথ। এখন রাত বাজে 9টা। এখান থেকে একটা বাস ধরে গোয়ালপুর বাস স্ট্যান্ডে নামতে হবে, তারপর একটা অটো করে সোজা কাজী বাড়ি যেতে হবে। ভৈরব বাসের অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে আছে। রাত করে যাবে সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে বৃষ্টি হচ্ছে খুব, তার উপর অন্ধকার রাস্তা। এই বৃষ্টির রাতে আর কোথাও যেতে কি ইচ্ছা হয়, কিন্তু কি আর করার। একটু পর ভৈরবের অপেক্ষার অবসান ঘটিয়ে একটা বাস আসলো। হেল্পার হাঁক দিল, ওই বাবু, যাইবেন নাকি? হ্যাঁ জি। তো কই যাইবেন?
গোয়ালপুর বাস স্ট্যান্ড। হ্যাঁ ওইটা পরেন, দেরি করা যাবে না, ওইটা পরেন এবার। কি বৃষ্টিটা আমলো দেখিনি। ভৈরব বাসে চড়ে বসে। চারপাশে তাকিয়ে দেখে বাসে দুজন ছাড়া আর কেউ নেই। ঘড়িতে সময় দেখে রাত 10টা বাজে। সাথে পৌঁছাতে তো মনে হয় 2-3টে বেজে যাবে। কি আর করা, কোনো মতে যেতে পারলেই হলো। ভৈরব বসে ঝিমুতে থাকে। ঠিক কতক্ষণ ঘুমিয়েছিল ভৈরব জানে না। হুঁশ ফিরে হেলপারের ডাকে। ওয়া বাবু, আগে ওয়া বাবু, কি ব্যাপার, উঠবেন না নাকি? রাত 1টা বাজে, বাস স্ট্যান্ডে চলে এসেছে। যে ঘুম দিয়েছেন আজ রাত পাওয়াইয়া ছাড়বেন মনে হচ্ছে। বাসে গাড়িতে এভাবে বেহসের মতো ঘুমালে হবে? ভৈরব ধরফর করে উঠে বসে। ঠিকই তো, বাবা রে, বৃষ্টির রাত বলে তো জব্বর একটা ঘুম হলো বটে। দূর, বৃষ্টিটা তো এখনো কমেনি, ছাতাও নেই। কি আর করার, ভাড়া মিটিয়ে নেমে যেতে হলো। বাস থেকে নেমে ভৈরব অটোর জন্য দাঁড়ালো। অনেকক্ষণ দাঁড়ানোর পর একটাও অটো পেল না। বিরক্ত হয়ে হাঁটা শুরু করবে ঠিক করলো, ঠিক তখনই একটা অটো এসে দাঁড়ালো। অটোতে ড্রাইভার বসে আছে আর পেছনে একটা লোক। পিছনের লোকটা একটা চাদর মুড়ি দিয়ে গুটি সুটি মেরে বসে আছে। ভৈরব উকি মারলো, লোকটা তেমনি বসে রইল। বাবু যাবেন? আগে হ্যাঁ দাদা, কাজের বাড়ি। ও ওইটা পারেন, হ্যাঁ সেই দিকেই যাইতেছি আমরা। ভৈরব উঠে বসে পড়ে। গাড়ি চলতে থাকে। এদিকে বৃষ্টি একটানা পড়েই চলেছে। ড্রাইভার জিজ্ঞাসা করে, দাদা এত রাইতে এই বৃষ্টির মধ্যে নাকি? দেখে তো মনে হইতেছে আপনি বিলেতি। ঠিক বিলেতি না, এই গ্রামেরই, তবে চাকরির কারণে শহরে থাকতে হয়। এই যা, আগামীকাল আমার বন্ধুর বিয়ে, তাই এসেছি। ও কাজী বাড়িতে একখানা বিয়ের কথা ছিল, সুরেশ দাদার। আপনি তার বন্ধু? জি, তুমি চিনো কি করে? পাশের গ্রামই তাই দাদা, না চেনার কি আছে? ভৈরব আর কিছু বলে না। ড্রাইভার গাড়ি চালাতে থাকে। ভৈরবরা যে রাস্তা দিয়ে যাচ্ছিল তার দুপাশে সারি সারি ধান ক্ষেত ছিল। এই সময়টাতে ধান প্রায় পেকে যায়। গ্রামের লোকেদের একের পর এক ধান ক্ষেতের ভিতর দিয়ে তাদের গাড়ি চলছিল। কিন্তু ড্রাইভার এত কথা বললেও পাশের লোকটি একটাও কথা বলছে না। ভৈরবের কাছে ব্যাপারটা একটু অদ্ভুত লাগে। ভৈরব নিজে থেকে জিজ্ঞাসা করে, মশাই আপনি কই যাচ্ছেন? লোকটি কোনো কথাই বলে না। ভৈরব আবারও ঠেলা দেয়, কিন্তু লোকটি যেন কোনো কথাই বলছে না। হঠাৎ ড্রাইভার অস্পষ্ট স্বরে কিছু একটা বলে ওঠে। ভৈরব তাকে ছেড়ে ড্রাইভারকে জিজ্ঞাসা করে, কি হলো মশাই? আর বলবেন না বাবু, এই কখন থেকে যে গাড়ি চলছে আমার কেবল মনে হচ্ছে ধানগুলো তো এতক্ষণে চলে যাবার কথা, কিন্তু ধানগুলো তো থামছেই না। ঘুরে ফিরে ওই একই জায়গায় এসে পড়ছি মনে হচ্ছে। এটা তো এতক্ষণ খেয়াল করিনি। প্রায় 1 ঘন্টা ধরে গাড়িটা ধান ক্ষেতের মধ্যে দিয়েই যাচ্ছে। এতক্ষণ তো ধান ক্ষেতটা ছাড়িয়ে যাবার কথা। ভৈরবেরও মনে হচ্ছে তারা একই রাস্তায় ঘুরপাক খাচ্ছে। এবার সে একটু ভয় পেতে শুরু করে, কিন্তু এত সবের মাঝেও পাশের লোকটার নীরবতা তাকে যেন আরো অবাক করে তুলছে। লোকটার যেন কোনো অস্তিত্বই, সে যেন একটা জড় বস্তু। দাদা গাড়ি খানা থামাও তো দেখি। হ্যাঁ দাদা, আমিও সেটাই ভাবছি, নেমে একবার দেখবো, কিন্তু তা বৃষ্টি। কিছু করার নেই দাদা, বৃষ্টি থাকুক, চেক তো করতেই হবে। তুমি দেখলে বুঝবে না দাদা, এ পথে আসুনি আগে। কি কন দাদা, কত এলুম, এমন তো আগে কন হয় নাই। আচ্ছা চলেন।
ওরা দুজন গাড়ি থেকে নামে, কিন্তু সে লোকটি তেমনই বসে আছে। ড্রাইভার একটু বিরক্ত হয়ে গাড়ির দিকে উকি দেয়। ও দাদা, আপনি বসে আছেন যে, নামেন গাড়ি থেকে। শুনতে পাচ্ছেন না? অসুবিধা হচ্ছে? লোকটি কোনো উত্তর দেয় না, চুপচাপ গাড়ি থেকে নেমে পড়ে। এবার সে আগাগোড়া চাদরে মোড়ানো, তাকে ভালো করে দেখাও যাচ্ছে না। আজব লোক তো, পথ ভুল করে ভুল পথে হয়তো চলে এসেছে, অথচ কোনো খেয়ালই নেই। না দাদা, বুঝতে পারছি না, এমন তো আগে কখনো হয় নাই। কি বলো, তাহলে এখন বেরোবো কোন পথে? আচ্ছা দাদা, আপনারা এনে দাঁড়ান, আমার মোবাইলের নেটওয়ার্ক আছে কিনা দেখতেছি। একটু সামনে গিয়া দেখি নেট পাই কিনা। আমার পরিচিত একজনের কল দিয়ে জিজ্ঞাসা করব। হঠাৎ করে দেখতে পায় তার পাশের লোকটা নেই। ভৈরব একটু অবাক হয়, এ কি হলো, লোকটা কই গেল? হঠাৎ ধান ক্ষেত থেকে কিছুর একটা আওয়াজ পায় এবং সে কৌতূহলী হয়ে ওদিকে এগিয়ে যায়। তখনই ধান ক্ষেত থেকে লোকটা এক দৌড়ে ভৈরবের গলা চেপে ধরে। সে যতটা না ব্যথা পায় তার চেয়েও বেশি অবাক হয়। এই লোকটা তাহলে কোনো ছিনতাইকারী? এতক্ষণ এই সুযোগেরই অপেক্ষায় ছিল। ভৈরব প্রাণপণে নিজেকে ছোটানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তখনই হঠাৎ করে লোকটার মুখের চাদর সরে যায়। ভৈরব আতকে ওঠে। লোকটার গলা কাটা, মুখে রক্ত লেগে আছে। ভৈরবের কাছে সব এলোমেলো লাগতে শুরু করে। সে মনে করতে পারে না কোথায় যেন এমন একটা লোককে সে দেখেছে। ভৈরব কোনো মতো বলে, আমাকে ছাড়েন, কে আপনি? কে? আমাকে চিনতে পারছিস না? সেই বৃষ্টির রাতে সেই ধান খেতে সবই তো একই রকম আছে, তাও চিনছিস না? কে আপনি? দয়া করে বলুন, কে আপনি? তুমি বৃষ্টিতে ধান খেতে সেদিনের লোকটা? হ্যাঁ, মনে পড়ছে। তবে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে থাকে আর কাঁদতে থাকে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো, দয়া করে ক্ষমা করো। ক্ষমা? তারে ক্ষমা করবো? কাহন না, সেদিন তুই চাইলে আমাদের বাঁচাতে পারতি, কিন্তু না, তুই চরম নির্দয়তার উদাহরণ দেখিয়েছিস। আমি মানছি আমার ভুল হয়েছে, আমি আসলে লোভে পড়ে। হ্যাঁ, লভে বইটা সেদিন ছিল এমনি এক বৃষ্টির দিন। আমার এক শত্রু আমারে কুপায়া এই ধান খেতে ফেলাইয়া গেছিল, কিন্তু পুরোপুরি দম তখন আমার যায় না। পাশ দিয়ে তুই যাইছিলি। তোরে সেদিন কত করে ডাকলাম। মনে আছে। তারপর আমি দেখলাম একটা অর্ধমৃত প্রায় লোক ধান ক্ষেতের পাশে পড়ে আছে। আমায় ক্ষমা করে দাও। লোকটার চোখ তখন অগ্নিমূর্তি ধারণ করেছে। দাঁতে দাঁত চিপে লোকটি বলে, ক্ষমা? তোরই ক্ষমা? তোর মতো অমানুষ রে। সেই দিন তুই আমাদের ঠিকই বাঁচাইতে পারতি, কিন্তু তুই এই আংটিটা নিয়ে নিয়েছিস। ওইটা বিয়ের আংটি ছিল, খুলতে পারিসনি বলে তুই আবার আঙ্গুল কেটে নিয়েছিস। থামো। আয় বাপু, একই কথা, কি ভয়ঙ্কর কাণ্ড। আমি এখন কি করবো? না না, লোকটা আমারই মারি ফেলবে হয়তো। তারপর তোর হাত পা দিয়ে আমি মিনতি করলাম, তোর উপর যেন শয়তান মর করলো। আঙ্গুল কাইটাও তুই থামিস নি, তুই হঠাৎ আমার গলাটাই কেটে দিলি। বল, কেন সেদিন খুনের উপর খুন করলি আমায়? তুই সাহায্য করলে আজ হয়তো আমি পৃথিবীর আলো দেখতে পাইতাম। আমি বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু তোমার আংটির লোভে পড়ে গিয়েছিলাম। আর আংটি নেওয়ার পর তোমাকে ছেড়ে দিলে তুমি আমার আঙ্গুল কাটা সবাইকে বলে দিতে, তাই আমি তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিই। আমার ওই আংটিটা বড় জোর
10,000 টাকা হইতো, শুধুমাত্র 10,000 টাকার লোভে তুই একটা মানুষের মাইরে ফেললি। তোর মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নাই। না না, ক্ষমা করো, ক্ষমা করো। সেদিন থেকে আমি তোর জন্য অপেক্ষা করছি, এই ধান খেতে তোর লাশ আমি ফালাবে। সেদিনও এমনি বৃষ্টি ছিল, আজও আছে। আজ আমি আমার প্রতিশোধ নেব। ভৈরব কিছু বুঝে ওঠার আগেই লোকটা ভৈরবকে শুইয়ে ওর গলা এক টানে কেটে ফেলে। গলা থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। লোকটা বিশ্রী হাসি দেয়।